নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মাসের শেষে আজ ও কাল দুদিনের ব্যাংক ধর্মঘটে শামিল 9টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। দেশজুড়ে বন্ধ 2,25,000 এটিএম, রাজ্যে বন্ধ প্রায় 21,000 এটিএম। রাজ্যে 9,800টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। শুক্র ও শনিবার মিলে দুদিন ব্যাংকে কাজ হবে। রবিবার ছুটির দিন থাকায় মিলবে না পরিষেবা এবং যার ফলে সোমবারের আগে পর্যাপ্ত ব্যাংক পরিষেবা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর পাশাপাশি বিঘ্নিত বেসরকারি ব্যাংকের এটিএম পরিষেবাও। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা রাজ্য জুড়ে যে ছবি, শিলিগুড়ি, রায়গঞ্জ, বহরমপুর, সিউড়ি, বর্ধমান, বারাকপুর এই সব জায়গাতেই বন্ধ রয়েছে এটিএম এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর পাশাপাশি শাটার টানা রয়েছে বেসরকারি ব্যাংকের এটিএম গুলিতেও। মাসের শেষ দুদিন, সেই দুদিন যথেষ্ট ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে। যদিও আগে থেকেই ডিক্লেয়ার করা ছিল, ঘোষণা করা ছিল এই দুটো দিন ধর্মঘটের ডাকের কথা, কিন্তু তবুও সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ এটিএম গুলি বন্ধ রয়েছে এবং 21,000 এটিএম বন্ধ রয়েছে। একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর পাশাপাশি বেসরকারি ব্যাংকের এটিএম গুলিও বন্ধ রয়েছে। এলগিন রোড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌজন মণ্ডল এবং বেলেঘাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজের কাছে প্রথমে একটু যাই। সোমরাজ, কি ছবি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, সকাল থেকেই সেক্টর 5, বেলেঘাটা, ফুলবাগান, কাকুরগাছি চত্বরের প্রত্যেকটি ব্যাংক, এটিএম কার্যত বন্ধ। সকাল থেকে আমরা এই অঞ্চলগুলিতেই ঘুরে বেড়াচ্ছিলাম। এখনও পর্যন্ত কোথাও কোনো এটিএম খোলা রয়েছে এই অবস্থায় কিন্তু আমরা পাইনি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি বন্ধ করার কথা বলা হয়েছিল, কিন্তু বেসরকারি ব্যাংকগুলির বিভিন্ন কর্মচারীরা তারা এসেছিলেন তাদের ব্যাংক পর্যন্ত, কিন্তু তবুও আমরা দেখলাম যে তারপরেও বেসরকারি ব্যাংকগুলির কর্মচারীরা এলেও সেখানেও ব্যাংকগুলি বন্ধ রয়েছে। কেননা যে ইউনিয়নগুলির ডাকে ব্যাংকে টানা দুদিনের স্ট্রাইক ডাকা হয়েছিল, সেখানেও তাদের বেশ কিছু সমর্থকরা রয়েছেন, যার জন্য সেই ব্যাংকগুলিকেও বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ধর্মঘটের মধ্যে রয়েছে সেটি না, বেসরকারি ব্যাংকগুলোও কিন্তু এর আওতা থেকে বেরোতে পারেনি। তবে যেটা দেখো, বিভিন্ন বেসরকারি ব্যাংকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছেন যে তারা ব্যাংকগুলির এটিএমগুলি খোলা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অবশ্যই দেখো, আমরা এখনো পর্যন্ত সেক্টর 5, বেলেঘাটা, কাকুরগাছি, ফুলবাগান পুরো অঞ্চলটি ঘুরলাম। এখনো পর্যন্ত কোথাও কোনো এটিএম, অন্তত বেসরকারি ব্যাংকেরও কোনো এটিএম খোলার ছবি অন্তত আমরা পেলাম না। মঞ্জিরা, সোমরাজ, তোমার কাছে আবারও ফিরবো। আমি চলে যাচ্ছি সৌজনের কাছে। সৌজন, তুমি যে জায়গা রয়েছো, রবীন্দ্র সদন এক্সাইড মোড়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকের এটিএম গুলিও কি বন্ধ রয়েছে? দেখো, আমি রয়েছি এলগিন রোডের যে স্টেট ব্যাংকের শাখা রয়েছে সেই শাখায়। এখানে এটিএম বন্ধ, পাশাপাশি তুমি যেটা বললে যে বেসরকারি ব্যাংকগুলোর এটিএম সেগুলোও বন্ধ। আমার সঙ্গে রয়েছেন একজন সাধারণ মানুষ যিনি ব্যাংকের সুবিধা গ্রহণ করে থাকেন, একজন ব্যাংকের কর্মী যিনি এই ব্যাংকেরই কর্মী। তো আমি প্রথমে ওনার কাছেই জানতে চাইবো যে এই যে দুদিন ব্যাংক বন্ধ, মাসের শেষ দুদিন, এটাকে এই পরিস্থিতির জন্য আপনি তৈরি ছিলেন? যদি তৈরি না ছিলেন তাহলে কিভাবে এটাকে আপনি প্রস্তুতি নিয়েছেন? প্রথমত আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে এই খবরটা জানতে পারি যে ব্যাংকে এরকম দুদিন বন্ধ থাকবে। দেখুন, বন্ধ থাকলে প্রতিটি সাধারণ মানুষের ভীষণভাবে অসুবিধে হয়। আজকের মাসের 30 তারিখ, কালকের 31 তারিখ, এই দুদিন যখন বন্ধ আছে, এই সময় মানুষের মাসের শেষে টাকার প্রয়োজন বেশি পড়ে, বিভিন্ন জায়গায় স্যালারি ঢোকে। তো এই সময় একটা অর্থনৈতিকভাবে ভীষণভাবে মানুষ হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়। এছাড়া আজ দুদিন যদি ব্যাংক বন্ধ, তার সাথে এটিএম বন্ধ, অনলাইন ট্রানজ্যাকশন করতে পারছেন। আছে কারোর যদি হসপিটালাইজেশনের কোনো ব্যাপার থাকে, সেক্ষেত্রে তারা ভীষণভাবে অসুবিধে পড়বে। সে টাকা কোথায় পাবে? কোনো প্রাইভেট নার্সিংহোম কোনো টাকা ছাড়া করবে না, আপনার ট্রিটমেন্ট করবে না, তারা কোনোভাবেই আপনাকে সাহায্য। বাজারে জিনিস কিনতে গেলে কেউ আপনাকে ধারে দেবে না, যতই পরিচিতি থাকুক। আছে মোটা টাকার কোনো একটা দরকার পড়লে কোনোভাবেই আপনি সাহায্য পাবেন না, তাহলে আপনাকে চড়া সুদে কারো কাছ থেকে ইন্টারেস্ট নিতে হবে। এবং তার মানে সেই মানে একটা অর্থনৈতিকভাবে যারা 2 নম্বরই করছে বা এই কিছু করছে, সেই লোকের পাল্লে আপনাকে পড়তে হবে। ব্যাংক তো সাধারণ মানুষের জন্য। আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে যিনি ব্যাংক কর্মচারী রয়েছেন তার কাছ থেকে একটু জানতে চাইবো ওনার কথাগুলোর আপনি কিভাবে জবাব দেবেন। আগে বলে নিই যে এভাবে চ্যানেলে সাক্ষাৎকার দেওয়া মানে আমাদের চাকরির উপরে কোপ পড়তে পারে। ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু ব্যাংকের সমর্থন করছেন, একজন ব্যাংকের কর্মী, সাধারণ মানুষকে নিয়ে ডিল করেন, সেই হিসাবে আপনি কিভাবে ওনার কথাগুলোর কাউন্টার করবেন? কাউন্টার করার তো কিছু নেই, উনি যেটা বলেছেন একদম সত্যি কথা বলেছেন যে এই সার্বিকভাবে দুদিনের ব্যাংক ধর্মঘট হলে হ্যাঁ অসুবিধা তো হবেই।
কিন্তু একই সঙ্গে আমরা গ্রাহকদের যে পরিষেবা, সেই পরিষেবা, সাধারণ পরিষেবার মধ্যে অনেকগুলো ব্যাপার থাকে, সেগুলো কিন্তু স্ট্রাইকের ইস্যুতে আছে। যেমন ধরুন বিভিন্ন জিনিসের চার্জ বাড়ানো, আপনারা তো জানেন যে মিনিমাম ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি আপনারাই অভিযোগ করেন, গ্রাহকরাই অভিযোগ করেন যে কোন চার্জ কখন কাটছে কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু সৌজন, এক্ষেত্রে এই প্রশ্ন চাপ- হচ্ছে যে বেতন বৃদ্ধি সহ যে একাধিক দাবি দাওয়া তাদের রয়েছে, এই ধর্মঘটের মাধ্যমে তার কি আশু কোনো সমাধান সূত্র সত্যি পাওয়া যায়? ঠিক এই পয়েন্টেই আমি আসতে চাইবো, এইটাই জিজ্ঞেস করব যে আপনাদের যে বেতন বৃদ্ধি একটা অন্যতম দাবি, 2012 সালের পর সম্ভবত আপনাদের আর বেতন বৃদ্ধি হয়নি, তো সেই দাবির সঙ্গে সাধারণ মানুষের যে নিত্যদিনের যে পরিষেবা সেটা কি কখনো এক লাইনে আনা যায়? বা আপনি যেগুলো বললেন যে মিনিমাম ব্যালেন্স বা এই ধরনের জিনিসগুলো, এবং দুদিনের বন্ধ, মাসের শেষ দুদিন বন্ধ, তাহলে আগে বলতে হয় যে আপনারা নিশ্চয়ই নভেম্বর 2000 ডিমনিটাইজেশন 2016, তাই তো? আপনাদের কিন্তু দেখা যায়নি, অর্থাৎ 20 ঘন্টা করে সারা রাত জেগে যেভাবে ব্যাংকের কর্মীরা একটা রাষ্ট্রকে উদ্ধার করে দিয়েছিলেন, সেই সময় আপনাদের কিন্তু আমরা এভাবে না সেই সময় আমরা কাভারেজ করেছি এবং ব্যাংকের কর্মীদের ফেভারেই বলেছি। হ্যাঁ, ব্যাংকের ফেভারে কর্মী, তার মানে আপনারা খুব ভালো করে জানেন যদি ব্যাংকের ফেভারে বলে থাকেন যে ব্যাংকের কর্মীরা কতটা সচেতন কাস্টমারদের ব্যাপারে। তো এবং তার রিওয়ার্ড আমরা কি পেয়েছি না পেয়েছি সেগুলো তো ছেড়েই দিন। কাস্টমারদের সঙ্গে আমাদের, কাস্টমার ছাড়া আমরা বাঁচবো না, আমরা ছাড়া কাস্টমার, আমি নিজেও তো কাস্টমার, ব্যাংক কর্মীরা কি কাস্টমার নয়? আবার উনি যদি কোনো সংস্থায় থাকেন, আজকে সেই সংস্থায় যদি কোনো দাবি দাওয়া নিয়ে হয়, সেখানে দেখুন ওনার একটা ছোট সংস্থা, কি আমি মনে করলাম ইন্ডিয়ান অয়েলের মতো একটা সংস্থা, সেখানেও স্ট্রাইক হয়। ভারতবর্ষের ইতিহাসে, যেটা আপনি গোড়াতে আমাকে আলাদা করে জিজ্ঞাসা করছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতার আগের থেকে এই ধরনের স্ট্রাইক কিন্তু হয়নি যে তা না, বহু জায়গাতে হয়েছে। আমি রাজনৈতিক বন্ধগুলোকে বাদ দিলাম, রাজনৈতিক বন্ধের সময় আপনারা সোচ্চার আগে হতেন না, পরের দিকে হয়েছেন, আমি সেই ইস্যুগুলোকে ছেড়েই দিলাম। ব্যাংকের স্ট্রাইকও আগে হয়েছে, বেতন হয়েছে, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছি, উনি যেটা বলছেন যে ইমার্জেন্সি সার্ভিস, এটিএম ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে, সেটাও বন্ধ এবং পুরোপুরি বন্ধ, অনলাইন ট্রানজাকশন পর্যন্ত হচ্ছে না, সেটার কিভাবে মানে তার মোকাবিলা কিভাবে মানুষ করবে? কোনো ওয়ে আউট? হ্যাঁ, নিশ্চয়ই ওয়েটা আছে। উনি নিজেই বক্তব্যে বলেছেন যে আমি বহুদিন আগে থেকেই জানতাম যে এই স্ট্রাইকটা হচ্ছে। তো হসপিটাল এন্ড এমার্জেন্সির মধ্যে যে টিএম আছে সেগুলো খোলা, এবং উনি নিজেই স্বীকার করেছেন যে আমি অনেকদিন আগে থেকেই জানতাম স্ট্রাইকটা হয়েছে। তবু অসুখ বিসুখ তো কারো এমার্জেন্সি, সেটা তো বলে কয়ে আসবে না। এখন সেখানে দেখুন হসপিটালের সংলগ্ন কথায় বলা যে যেতেই পারে, আমাদের দুই প্রতিনিধি সৌজন এবং সোমরাজ যে ছবি আমাদের সামনে তুলে ধরলেন, তাতে আজ এবং আগামীকাল এই দুদিনের যে ব্যাংক ধর্মঘট, সেই ধর্মঘটের ফলে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতেই হচ্ছে। ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা সুব্রত মণ্ডলের। দুদিনের যে ব্যাংক ধর্মঘট, তার ফলে ব্যবসায়িক ক্ষতি হতে পারে। ডিলার সুব্রত মণ্ডলের হোম অ্যাপ্লায়েন্সের ব্যবসা রয়েছে এবং প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে। অর্ডার মতো হোলসেলারদের কাছ থেকে জিনিস নেন তিনি। সব ক্ষেত্রেই আর্থিক লেনদেন হয় অনলাইনে। দুদিনের ব্যাংক ধর্মঘটে অসুবিধায় পড়েছেন সুব্রত মণ্ডল। তার আশঙ্কা দুদিনের ধর্মঘট হলেও ব্যবসা স্বাভাবিক হতে সামনের সোমবার হয়ে যাবে। তো বিশেষ করে ভীষণভাবে ভুক্তভোগী, কেননা আমাদের ম্যাক্সিমাম কাজটাই হয় ব্যাংকিং পরিষেবার মাধ্যমে। বিশেষ করে আমাদের এখানে যারা অর্ডার দেয়, তারা অনেক দূর থেকে অর্ডার দেয়, তারা ব্যাংকিং করে, পেমেন্টটা আমরা সেই অনুযায়ী মাটলা পাঠাই। তো যেহেতু এখন ব্যাংকিং পরিষেবা বন্ধ, সুতরাং সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর প্লাস হচ্ছে আমরা যেখান থেকে মাল আনি সেটাও আমাদের সেম প্রসিডিওর, আমাদের ওখানে কোনো ক্যাশে ডিলিংস না, সবই আমাদের ব্যাংকিং পরিষেবার মাধ্যমে হয়। এবার সেখানেও সেটা আমাদের পুরো বন্ধ। চেকে পেমেন্ট করেও আজকে কোনো ক্লিয়ারেন্স পাবে না, সুতরাং সেটাও আমরা পাচ্ছি না। মানে টোটালি আজকে দেখা যাচ্ছে কারুকে আমি কোনো পেমেন্ট দিতেও পাচ্ছি না, নিতেও পাচ্ছি না। মানে আমার আজকে দুদিন বন্ধ বলে আমি দুদিন ভোগ করব না, আলটিমেট আমাকে দেখতে গেলে 4 থেকে 5 দিন কম করে আমাকে ভুগতে হবে। সুব্রত মণ্ডল যেমনটা বলছেন, বাকি সাধারণ মানুষও একই কথা বলছেন, কারণ ব্যাংক ধর্মঘটের রীতিমতো তাদের জেরবার হতেই হচ্ছে। সুনীল সাহা আরও একজন ব্যক্তি, তাঁরও একই রকম বক্তব্য। তিনি বড় বাজার থেকে জিনিস কিনে বিক্রি করেন। আজ মহাজনকে 22,000 টাকা দেওয়ার কথা ছিল তার। ব্যাংকে টাকা রয়েছে, অথচ টাকা তুলতে পারছেন না, হাতেও এত টাকা নেই। কি করবেন বুঝে উঠতেই পারছেন না সুনীল বাবু। আজকে টাকা তুলতে আসলাম, বললো ব্যাংক বন্ধ। আমরা ঠিক আছে ব্যাংক বন্ধ, কিন্তু এটিএম গেটটা খোলা ছিল, এই 10 মিনিট আগে খোলা ছিল। যখন আমি বললাম, যখন দাদা গেটটা খোলা আছে
বলছে এটা আমাদের কি এমএমটি কি এদের অ্যাকাউন্ট আছে, ওদের কাছে টাকা জমা দিতে হয়। মানে তুই ওটা শুধু ফ্যাসিলিটি শুধু কি ব্যাংক এমপ্লয়ের জন্যে, আমরা কি ব্যাংক হোল্ডার আমাদেরকে হবে না? বলছে অন্যদের দেখে নিন, মানে ওদের মানে কি আপনার গেট বন্ধ আছে, তো যখন ব্যাংক বন্ধ আছে এটিএম তো বন্ধ থাকবে, আর নিজের জন্য এরা খুলে রেখেছে। মানে আমাদের কাস্টমার কোনো ভ্যালু নেই। আমার এক জায়গায় বড় বাজার একজনকে টাকা দেওয়া দরকার আছে, ঠিক আছে, আমি সারি লাইনে সার্ভিস করি, আমার এক জায়গায় 22,000 টাকা দেওয়া যাচ্ছে, কিন্তু আমার কাছে টাকা এসছে বাইরে দিয়ে, কিন্তু টাকা তুলতে পারছি না। এবার মহাজনকে আমি কি উত্তর দিব? রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। 2019-এর শুরুতেই কার্যকর হতে চলেছে ষষ্ঠ বেতন কমিশন। শুনানির কাজ প্রায় শেষ পর্যায়ে। নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা। তারপরই বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। 2019 সালের শুরুতেই কার্যকর হতে পারে ষষ্ঠ পে কমিশন। বেতন কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে, তাই নতুন বছরেই কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সম্ভাবনা। রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ইঙ্গিত অবশ্য ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। আমরা ঠিক টাইমে করে দেবো, 1 বছর টাইমের মধ্যে। ওটা ফাইন্যান্স মিনিস্টার ইজ টেকিং কেয়ার, সুতরাং ওটা চিন্তা করার কোনো কারণ নেই। 2015 সালের নভেম্বরে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। চলতি বছরের 27 নভেম্বর কমিশনের মেয়াদ শেষ। রাজ্যের 411টি কর্মী সংগঠনের শুনানি শেষ। বিভিন্ন কর্পোরেশন বোর্ডের শুনানিও হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ধরে শুনানি চলছে। পুজোর আগেই তা শেষ হবে বলে মনে করা হচ্ছে। এবারই প্রথম দফতর ধরে তথ্য নিয়েছে কমিশন। আধিকারিকদের মধ্যেও কথা বলেছে কমিশন। পৃথকভাবে দাবি দাওয়া নিয়ে কমিশনে জমা পড়েছে 528টি হলফনামা। এগুলি নিয়ে শুনানির ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি কমিশন। আপাতত যা পরিস্থিতি, তাতে সময়সীমার আগেই রিপোর্ট পেশ করতে চলেছে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিটি। রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার অবশ্য মুখ্যমন্ত্রীর। তারা যে ধরনের কাজ দিচ্ছেন সরকারকে, সেই অনুযায়ী তাদের মায়না ঠিক হচ্ছে কিনা, প্রমোশনাল বেনিফিট আছে কিনা, এবারের পে কমিশন সেগুলো খতিয়ে দেখছে। তাতে প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এতে 2019-এ আমার মনে হয় না বেরোনোর ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে। পুজোর আগে যদি তিনি 25% মর্গ ভাতা ঘোষণা করে, সেটা হয়তো 2-3 মাস দেওয়ার পরে 1/1/19 থেকে যদি আমাদের বেতন কমিশন লাগু করে, তাহলেও আমরা 3-36 মাস আমাদের এরিয়ার থাকবে। সেই 36 মাস বেতন কোথায় যাবে সেটা নিয়েই আমরা এখনো শঙ্কিত। বেতন কমিশনের ডিএ নিয়েও সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। এই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক 42%। গত বছরের সেপ্টেম্বর মাসে একপ্রস্থ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবারেও পুজোর আগে ডিএ বৃদ্ধির আশায় রাজ্য সরকারি কর্মচারীরা। অন্য সব শুনানি শেষ, এখন দপ্তর ধরে ধরে শুনানির কাজ শেষ হলেই মুখ্যমন্ত্রীর কাছে সম্পূর্ণ রিপোর্ট পেশ করবে ষষ্ঠ বেতন কমিশন। তারপরেই পে কমিশন কার্যকর করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে তুহিন দাসচন্দ্র, নিউজ 18 বাংলা।